দল নিয়ে তো কিছুটা আলাপ আলোচনা থাকবেই। 100% স্যাটিসফ্যাকশন হয়তো সবার হবে না। বাট প্রথমত দলকে অভিনন্দন, যে দলটি ঘোষিত হয়েছে, দলের সবাইকে অভিনন্দন বিশ্বকাপ দলের সুযোগ পাওয়ার জন্য। আমার মনে হয় যে ব্যাটিং নিয়ে বোধহয় তেমন কিছু করার ছিল না। ফর্মে থাকুক বা না থাকুক, এদেরকে নিয়েই বোধহয় আমাদের বিশ্বকাপ দল গঠন করার বাইরে যাবার কিছু সুযোগ ছিল না। বোলিংয়ে আমার ব্যক্তিগতভাবে আমার ধারণা ছিল যে সাইফুদ্দিন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবে। বাট এটাও ঠিক যে জিম্বাবুয়ে সিরিজের শুরুটা যেভাবে করেছিল, পরের ম্যাচগুলোতে সে সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেনি। বাট দুঃখজনক ব্যাপার হলো যে বিশ্বকাপে যাওয়ার ঠিক আগেই এই ধরনের একটা পরীক্ষা নিরীক্ষা আমাদের করতে হলো একজন গুরুত্বপূর্ণ বোলারকে নিয়ে। ওর ট্র্যাক রেকর্ড এর আগে যতটুকু ছিল, আমার মনে হয় সেটা যথেষ্ট সন্তোষজনক ছিল বলেই কিন্তু ওকে এতটা গুরুত্ব দেয়া, এবং সেটাকে বোধহয় সেটার উপর বোধহয় আরেকটু বিশ্বাস রাখা যেত। কারণ ওর অভিজ্ঞতাটা আছে এবং ওর যে ব্যাটিং শক্তিটা সেটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কিছুটা আমি অবাক হয়েছি যে পরপর 2-3টা ম্যাচে ও শেষের দিকে ভালো বোলিং করেনি, এবং ওর যে শক্তির জায়গাটা, ও যেভাবে বল করতে অভ্যস্ত শেষের ওভারগুলিতে, সে জিনিসটাও করেনি। সো নতুন একটা কিছু চেষ্টা করছিল কি না, সেটা নিজে বা ম্যানেজমেন্টের সাথে আলাপ করেই সেই প্রশ্নটা থেকে যায়। কারণ ওকে আমি দেখেছি স্লোয়ার বাউন্সার ট্রাই করতে, এটা হয়তো নতুন একটা জিনিস হয়তো শেখার চেষ্টা করেছে বা করছে হোয়াট এভার। বাট এটা খুব খুব কস্টলি একটা হয়ে গেল আর কি ওর জন্য। ও যদি আরেকটু ভালো পারফর্ম করতো তাহলে কিন্তু এই দলও থাকতো। তো ওই একটা আক্ষেপ থাকলো। কারণ আমার মনে হয় যে বিশ্বকাপে অভিজ্ঞতাটা খুব জরুরি হবে। কারণ এখন আমরা যেসব ম্যাচ খেলছি, বিশ্বকাপে গিয়ে টানাপোড়েনের মধ্যে যারা আছে তাদের যোগ্যতা নিয়ে আমি বলছি না, কিন্তু ওর অভিজ্ঞতাটা, ওর সাহসটা, এটা খুব কাজে লাগতো হয়তো। এর বাইরে মিরাজকেও আমি বলবো যে মিস করবো। আমি মিরাজকে মিস করবো এই কারণে, মিরাজও কিন্তু ওকে আমরা এখনও জুনিয়র প্লেয়ার হিসেবে ট্রিট করি, বাট ও জুনিয়র প্লেয়ার না, কিন্তু অনেক অভিজ্ঞতা, ও অনেক ক্রিকেট খেলেছে, খুব সাহসী ক্রিকেটার, দুর্দান্ত ফিল্ডিং করতে পারে। বোলিংয়ে ওকে যতটা পিছিয়ে রাখা হয় ততটা পিছিয়ে রাখার মতো কিন্তু আমি যাই না। ওর ব্যাটিং বোলিং শক্তি দুটোকে যদি আমরা মেলাই, ওকে একদম ফ্রন্টলাইন বোলার হিসেবে ট্রিট নাও করি, তারপরেও কিন্তু ওর ইউটিলিটি ক্রিকেটার, যেটা টি-20তে খুব জরুরি। কিন্তু দ্য থিং ইজ, সাইফুদ্দিনের এক্সাম্পল যদি দিই, সাইফুদ্দিনকে যখন ওকে নিয়ে যখন আলাপচালা করা হয়, সাইফুদ্দিনের সাথে কিন্তু তাসকিনের তুলনা করা হয়। তাসকিন যেভাবে ইকোনমিক মেনটেন করতে পারে, সাইফুদ্দিনও সেটা করতে হবে, তা কিন্তু না। এই কারণে সাইফুদ্দিন আবার আরেকটা শক্তির জায়গা আছে কিন্তু ওর ব্যাটিংটা, যেটা তাসকিনের নেই কিংবা মুস্তাফিজের নেই। সো ওই জায়গাটায় ব্যালেন্স করা খুব জরুরি কিন্তু। সো কেউ যদি আশা করে থাকে যে সাইফুদ্দিনও তাদের মতোই ফ্রন্টলাইন বোলার হিসাবে নিজের সার্ভিসটা সবসময় দিতে পারবে, সে আশা করাটা বোধহয় ঠিক না। একই জিনিস মিরাজের ব্যাপারও। বোলিংয়ে হয়তো একেবারে 10-এ 10 না, কিন্তু ব্যাটিং বোলিং মিলিয়ে যে ইউটিলিটি ব্যাপারটা থাকে, সেটা খুব জরুরি। এবং আমাদের দলে বোধহয় দলের স্ট্রাকচারের কারণে বা আমাদের যে অ্যাভেলেবল প্লেয়ার আছে, সেই অ্যাভেলেবল প্লেয়ারের কোয়ালিটির কারণে বোধহয় এরা খুব গুরুত্বপূর্ণ। সো এই দুজনের একজনে থাকলো না দলে। সো আমার মনে হয় যে এখন যখন দলটা গঠন করা হবে, দলের টেইলে আমরা হয়তো কিছু দুর্বলতা দেখতে পারি। না, একটু না, আমার মনে হয় যথেষ্ট দুর্বলতা আছে। হ্যাঁ, এখন যে দল আছে বা রিসেন্টলি যে দল খেলেছে, আমরা সবাই জানি যে এদের টপ অর্ডারে সমস্যা আছে, উদ্বোধনী ব্যাটসম্যানদের মধ্যে সমস্যা আছে। ওখানে কনসিস্টেন্টলি রান পাওয়ার খেলোয়াড়ের সংখ্যা খুব কম। একমাত্র তানজিদ রান করছে, বাট আমার মনে হয় এখনও সে যথেষ্ট অভিজ্ঞ না। বিভিন্ন কন্ডিশনে, বিভিন্ন দলের বিরুদ্ধে, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন চ্যালেঞ্জে ও কী করবে সেটা সময় বলে দেবে। ওর মধ্যে সম্ভাবনা আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু একজন পরীক্ষিত খেলোয়াড়ের কাছ থেকে আমরা যেটা আশা করতে পারি, এখনও সেই জায়গাটায় সে পৌঁছে নাই। আর অন্য যারা আছে তারা এখনও সেভাবে নিজেদের ফর্মটাকে প্রমাণ করতে পারেনি। সো ওই জায়গাটায় একটা ডাউট রয়ে গেছে। 3 নম্বরে শান্তও কিন্তু সেই অর্থে অতটা কন্ট্রিবিউট করতে পারেনি, আর যেভাবে কন্ট্রিবিউট করা প্রয়োজন বিশ্বকাপে সেভাবে কন্ট্রিবিউট করতে পারেনি। সো ওই জায়গাটা একটা ক্রাইসিসের দিকে আছে।
অলদো মিডল অর্ডারটাকে আমরা যথেষ্ট শক্তিশালী বলতে পারি, তুলনামূলক পাস্টে আমরা কখনো এতটা এতটা এইবল মিডল অর্ডার আমরা দেখিনি কিন্তু। সো মিডল অর্ডারটা যথেষ্ট ভালো, কিন্তু টপ অর্ডার যদি ভালো না করতে পারে মিডল অর্ডার একা খুব বেশি কিছু করতে পারবে না, বিশেষ করে আমাদের মতো দলের ক্ষেত্রে। সো ওই একটা জায়গা আমার মনে হয় বড় একটা ক্রাইসিস রয়ে গেছে এখনো। এর মধ্যে তো সাইফুদ্দিন যেতে পারতো। এটা কিন্তু টেস্ট ম্যাচও না, ওয়ান ডে ম্যাচও না, T20 ম্যাচ। ইটস নট নেসেসারিলি এখানে 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 সবাইকে তাসকিনের মতো 140+ বলার হতে হবে। T20 স্পেশালাইজেশন থাকাটাই জরুরি, কিন্তু অভিজ্ঞতা এবং T20 স্পেশালাইজেশন সেখানে যাকে আমরা এবং আমাদের প্রধান নির্বাচকের কথাতেও বোঝা যাচ্ছিল যে সাইফুদ্দিন একেবারেই ওদের একদম হট লিস্টের মধ্যে ছিল কিন্তু। এবং এই 2-3টা ম্যাচ একজন খেলোয়াড়ের ভাগ্য এতটা বদলে দিবে, এটা কিন্তু আমি আমার কাছে একটু ডিস্টার্বিং। তানজিদ তামিমকে যেন দ্বিধায় থাকতে না হয়, ব্যাপারটা যেন এমন না হয় যে লিটন যদি একটু ফর্ম ফিলে পায়, সম্মত আছেই ওরা দুজন ওপেন করবে, শান্ত নাম্বার 3, তানজিদ তামিম ড্রেসিং রুমে থাকবে, এই আবহ যেন তৈরি করা না হয়। এটা যদি হয় তানজিদ তামিম তাহলে খেলতে পারবে না। আমার মানে ওকে এই ব্যাকআপটা করা দরকার যে ও এই মুহূর্তে দলের সেরা ওপেনিং ব্যাটসম্যান, উইচ ইজ ট্রু, এবং সেই মানসিকতা নিয়ে যেন ও প্লেনে ওঠে, সেই মানসিকতা নিয়ে ও যেন ইউএসএ টিমের সাথে খেলে এবং তারপর বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত হয়। কিন্তু আমরা অনেক সময় এই দ্বিধাদ্বন্দ্বগুলি তৈরি করি কিন্তু, কারণ অনেকের ধারণা যে লিটনই এই মুহূর্তে দেশের সেরা ব্যাটসম্যান, ওকে তার মানে হচ্ছে ওই একটু ফর্ম ফিলে পেলে কখন ওকে মাঠে নামিয়ে নেবো। এইটা করতে গিয়ে আমরা আরেকজনে কিন্তু ক্ষতি করে ফেলতে পারি। আলটিমেটলি হয়তো আরেকজনকেই খেলতে হবে, কিন্তু সে যতটা যে মানসিকতার কথা নিয়ে সে খেলতে পারতো সেটা হয়তো খেলতে পারবে না। ছোট্টখাটো ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমার মনে খুবই ইম্পর্ট্যান্ট এইসব বিষয়গুলো। প্রশ্ন করা হয়েছে কিনা আমি জানি না যে নিবেদনের অভাবটা কোন জায়গায় দেখলো, সেটার ব্যাখ্যা দিলে ভালো হতো। কিন্তু কারণ যে কোনো খেলোয়াড়ের জন্য এটা খুব বড় অ্যালিগেশন, কিন্তু একজন খেলোয়াড়ের জন্য নিবেদন না থাকে সেটা সাকিব আল হাসান হলো কিছু যায় আসে না, তার দলে কোনো জায়গা হওয়া উচিত না। সো নিবেদন যদি না থাকে সেটা ওখানেই শেষ হয়ে যাওয়া উচিত, কিন্তু তাকে আর কোনো কনসিডারেশনে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু সেই নিবেদনটার ব্যাখ্যাটা কি এটা জানতে পারলে ভালো হতো। গাজী আশরাফ হোসেন লিপু যখন বলেছে, ডেফিনেটলি আমি এটা ধরে নিচ্ছি যে এমন কিছু আছে যেটা হয়তো সবার সামনে, যেটা বললো সবার সামনে বলাটা হয়তো ঠিক হবে না। সেই ক্ষেত্রে ডেফিনেটলি নিবেদনের অভাব থাকলে আমার মনে হয় যত ভালো ক্রিকেটারই হোক দলে তার জায়গা হবার কথা না। আপনি তো অবশ্যই সবগুলো ম্যাচ দেখেছেন, আপনার কি কোনো ম্যাচে মনে হয়েছে সাকিব 4টা ম্যাচে বোলিং করেছে, নিবেদনের ঘাটতি বা যে জায়গায় সাকিবকে এগিয়ে রাখা হয়েছে অ্যাগ্রেশনের দিক থেকে, সেই জায়গায় কোনো ঘাটতি আপনার মনে হয়েছে ম্যাচে কোনো জায়গায়? না, আমার কাছে সেভাবে তো আমি আমার ভেতরে ওইভাবে কাজ করে না, আমি ধরেই নিই যে সবাই চেষ্টা করে, নিজের পুরোটা দিয়ে চেষ্টা করে। আমার কাছে মনে হয়েছে যে অন্য কোনো কিছুকে ও ট্রাই করছে। নর্মাল যে ওর যে স্ট্রেংথের জায়গাটা, স্বাভাবিকভাবেই যখন একজন মারমুখী ব্যাটসম্যান, বিশেষ করে পাওয়ার প্লের কথা বলছি, লাস্টে 2-1 ওভারের কথা বলছি, যখন এগ্রেসিভ ক্রিকেট খেলে তখনও যে ধরনের বল করতে অভ্যস্ত সেই বলটা বেশি করেনি বা খুবই কম করেছে। ও অন্য কিছু ট্রাই করেছে। ওকে আমি দেখেছি স্লো আর বাউন্সার দিকে অনেক বেশি মনোযোগী হতে। তো নতুন একটা কিছুর চেষ্টা করার মধ্যে কোনো দোষের কিছু নেই, কিন্তু সেটা যে কাজে লাগে, দের ইজ নাথিং রং উইথ দ্যাট। কারণ আমার মনে হয় যে ওর ধারণা ছিল ও দলে আছে এবং এখন বোধহয় এক্সপেরিমেন্টও করতে পারে, যেটা ওর ভবিষ্যতে কাজে লাগবে। লাগেনি সেটা অন্য ব্যাপার, কাজে লাগলে কিন্তু এটি হয়তো ব্যবহার করতো বিশ্বকাপে যদি জায়গা পেত। সো আমার কাছে তেমন কিছু মনে হয় না অ্যাকচুয়ালি। তবে আমি সিলেক্টররা যেই চোখে খেলা দেখে, যতটা কাছ থেকে দেখে, যতটা ক্রিটিক্যালি দেখে, ততটা ক্রিটিক্যালি তো আমি স্বাভাবিকভাবেই দেখিনি। সো আমি হয়তো অনেক কিছুই হয়তো আমার চোখে পড়েনি যেটা সিলেক্টরদের চোখে পড়ে। মনে হয় যে ব্যাপারটা হচ্ছে যে একজন বলার স্কিলফুল ঠিক আছে, বাট ট্যাকটিক্যালি ওর কাছ থেকে যে জিনিসটা আশা করছে, কারণ ট্যাকটিক্যাল ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ট্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশনটা, সেটাতে যেটা আশা করেছিল সেটা হয়তো পায়নি, একেবারেই পায়নি। এবং সেটা হয়তো পায়নি এবং তার ফলশ্রুতিতে ওভারঅল ফলাফলও ভালো হয়নি। হ্যাঁ, ও হয়তো ইয়র্কার করলে যেখানে হয়তো ওভারে 10 রান দিত, ইয়র্কার না করাতে ওভারে হয়তো 17 রান দিচ্ছে। সো এই যে ট্যাকটিক্যাল মিস্টেকটা, এটা নিশ্চয়ই সিলেক্টরদের চোখে পড়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ট্যাকটিক্যাল মিস্টেকগুলো কেন
দলে আর কেউ দেখলো না, ম্যানেজমেন্ট কেন দেখলো না, কেন আর বাইরে থেকে দেখার পরে সিলেকশন হলো, কিন্তু ভেতর থেকে কেন কেউ বলতে পারলো না যে তোমার এই অ্যাপ্লিকেশনটা হওয়া উচিত, তুমি এটা না করে এটা করো। এক ম্যাচেটা কিন্তু একাধিক ম্যাচ এটা হয়েছে। সো একটা ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচে গিয়ে তো এটা আবার রিপিট করার কথা না, কেন এটা রিপিট হলো? যদি এই প্রশ্ন আসে যে না ও এখন ইয়র্কার করতে পারে না, ইয়র্কার করতে গেলেও শারীরিকভাবে অসুবিধা হয়, তাহলে সে তার হি ইজ ইনকম্পিটেন্ট, তাহলে বলতে হবে তার ফিটনেস সমস্যা আছে। কারণ ওই জায়গাটায় যদি ফিটনেসের কারণে একটা কাজ করতে না পারি, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে না পারি, তাহলে তো অন্য ব্যাপার, সেটা একেবারেই অন্য ব্যাপার। আমি এটাকে ওইভাবে নিবেদন বলবো না, আমি বলবো যে ও তাহলে সম্পূর্ণভাবে শারীরিকভাবে ফিট না, এই জন্য ওর স্কিল প্রদর্শনের জন্য যেই ফিটনেস দরকার সেটা ওর নেই, সেই জন্যই সে সেটা করতে পারে। দ্যাটস এন্টায়ারলি ডিফারেন্ট থিং। আমরা যে একটা দল দেওয়া হয়েছে, এই দলটা নিয়ে বিশ্বকাপে যাব, যে এই দলটা দেওয়া হয়েছে, এই দলটা নিয়ে আসলে কতটুকু আশাবাদী বা আমরা কতটুকু আশা করতে পারি বিশ্বকাপ বাংলাদেশ দল? না, আমি তো যে দলটাকে সিলেক্ট করা হয়েছে আমি প্রথমে বলেছি যে অভিনন্দন জানাচ্ছি, কারণ এখানে আমরা হয়তো আলোচনা করছি একে দিয়ে আলোচনা করছি, কিন্তু কেউ যে খুব পিছিয়ে আছে তা কিন্তু মোটেও না, কেউ পিছিয়ে নেই। 18-19 মানে এটুকুর মধ্যে পার্থক্য, এবং এটা খুব বিশাল কিছু না। এক্সপেকটেশনের জায়গাটার থেকে খুব বেশি কিছু এক্সপেক্ট করাটা কঠিন। এক্সপেক্ট করতে গেলে তো পিছনে কি ঘটছে সেটার উপরে বেস করেই এক্সপেকটেশনটা তৈরি হবে। তো সো তেমন কিছু দেখিনি। আমার মনে হয় যে পেস খেলতে বা বাউন্সার খেলতে বা খেলতে অসুবিধা, বাট সুইং বলিং খেলতে অসুবিধা আছে। সুইং বল খেলার মধ্যে কিছুটা লিমিটেশন আছে আমাদের, কিন্তু তার চেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে যে কিছু কিছু খেলোয়াড় তারা তাদের ফর্ম ফিরে পাওয়ার চিন্তায় আছে। ইনফর্ম একজন ব্যাটসম্যান গিয়ে শুধু খেলার কথা চিন্তা করবে, যার ফর্ম নেই সে গিয়ে খেলার কথা চিন্তা করতে পারবে না, তার সার্ভাইভালের কথাও চিন্তা করতে হবে, তার ফর্ম ফিরে পাওয়ার কথা চিন্তা করতে হবে। সো মিনিমাম একটা পারফরমেন্স করার কথা চিন্তা করতে হবে। কারণ তৌহিদ হৃদয় গিয়ে কিন্তু এখন ওর যে অবস্থা, ও গিয়ে কিন্তু ওসব কিছু চিন্তা করবে না। ও চিন্তা করে স্কোরবোর্ড এখন আছে, এতগুলো ওভার বাকি আছে, আমি এভাবে খেলব। হ্যাঁ, কিন্তু আরেকজন ব্যাটসম্যান, আমি নাম না বললাম, যে ফর্মে নাই, সে কিন্তু সেটা ভাববে না, সে একটা অন্য ধরনের মানসিকতা নিয়ে খেলতে নামবে। সমস্যা হচ্ছে এটা, এবং সমস্যা হচ্ছে যে আমাদের উদ্বোধনী ব্যাটসম্যানরা চিন্তা ভাবনাগুলো এখন সেই ধরনের বেশিরভাগ।